আমরা পিরিয়ডিক টেবিল নিয়ে পড়াশোনা গুটি গুটি করে অনেকটা এগিয়েছি। আমরা এলিমেন্টগুলো বিভিন্ন ব্লকে ভাগ করেছি, কিছু কিছু প্রপার্টি পিরিয়ডিক ট্রেন্ড দেখেছি। অ্যাটমিক সাইজ একটা পিরিয়ডিক টেবিলে সে কিভাবে পাল্টায়, বাঁ দিক থেকে ডান দিকে গেলেই বা কেমন পাল্টায়, ওপর থেকে নিচের দিকে নামলেই বা তার চেঞ্জ কেমন হয় সেটা দেখেছি। আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু আলোচনা করেছি। আজকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটিটা কি, এবং সেকেন্ডলি আমরা ডিসকাস করব এর পিরিয়ডিক চেঞ্জ কিভাবে হয়। পিরিয়ডিক টেবিলে আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে না কমে, ওপর থেকে নিচের দিকে এলে ইলেকট্রোনেগেটিভিটির কি চেঞ্জ হয় সেইটা আমরা ডিসকাস করব আজকের ক্লাসে। ধরো হাইড্রোজেন মলিকুল, এখানে কি আছে, দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড আছে, সমযোজী বন্ধন। তোমরা ক্লাস 10-এ পড়েছো, আমরা 11-এ বন্ডিং এখনো পড়াইনি, কিন্তু ক্লাস 10-এ তোমরা পড়েছো। সেই জায়গা থেকে ভরসা রেখে বলি যে কোভ্যালেন্ট বন্ড কি করে তৈরি হয় না, দুটো অ্যাটম যারা কিনা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তারা ইলেকট্রন দেয়, সমসংখ্যায় ইলেকট্রন দেয়। এখানে যেমন দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, এই বন্ডটা তৈরি করতে দুটো হাইড্রোজেন অ্যাটমই ইলেকট্রন দিয়েছে, সমান সংখ্যায় দিয়েছে। এই হাইড্রোজেনও একটা দিয়েছে, এটাও একটা দিয়েছে, দিয়ে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করেছে। যে ইলেকট্রন পেয়ারটাকে দুজনে সমানভাবে ব্যবহার করতে পারে, কারণ দুজনেরই ইচ্ছা ছিল যে ইনার্ট গ্যাসের আউটার মোস্ট শেলের ইলেকট্রন বিন্যাস পাবে। হাইড্রোজেনের কাছাকাছি ইনার্ট গ্যাস হচ্ছে হিলিয়াম, তাহলে হিলিয়ামের কাছাকাছি হিলিয়ামের আউটার মোস্ট শেলের ইলেকট্রন বিন্যাস তাদের প্রাপ্য। হিলিয়ামের আউটার মোস্ট শেলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, whereas দুটো হাইড্রোজেনেরই আউটার মোস্ট শেলের বিন্যাস হচ্ছে 1s1। তো 1s1 একটা ইলেকট্রন তারা বাড়াতে হবে, সেই বাড়ানোর কাজটাই তারা শেয়ারিং করে নেয়, দুটো ইলেকট্রন দুজনেই নিজের প্রয়োজনে ব্যবহার করে। এইভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। অর্থাৎ একটা হাইড্রোজেন অ্যাটম ছিল, পাশাপাশি আর একটা হাইড্রোজেন অ্যাটম এলো, তাদের আউটার মোস্ট শেলের ইলেকট্রন একটা একটা করে যে ইলেকট্রন পেয়ার তৈরি হলো, যে পেয়ারটা একটা কমন অঞ্চলে থাকে বা সেটাকে ব্যবহার করে দুটো অ্যাটম, এই ইলেকট্রন পেয়ারটা দুটো হাইড্রোজেনেরই অংশ বলে ভাবা হয়। দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াসই তাকে নিজের নিজের দিকে টানে, এই হাইড্রোজেনের নিউক্লিয়াস সেও নিজের দিকে টানে, এই হাইড্রোজেনের নিউক্লিয়াস সেও নিজের দিকে টানে। কিন্তু দুজনের নিউক্লিয়াসেই আছে একটা প্রোটন, এবং দুটোই হাইড্রোজেন অ্যাটম যেহেতু, তাই দুজনের সাইজই সমান। একটা করে প্রোটন দিয়ে নিউক্লিয়াস আকর্ষণ করছে কাকে, বন্ডিং ইলেকট্রন পেয়ারকে। কোন দিকে? তার নিজের দিকে। এই হাইড্রোজেনের নিউক্লিয়াসও টানছে, এর নিউক্লিয়াসও টানছে, এর নিউক্লিয়াসেও একটা প্রোটন আছে, এর নিউক্লিয়াসেও একটা প্রোটন আছে। তাহলে দুজনে সমান সমান জোরে সমান বল দিয়ে উল্টো দিকে বিপরীত দিকে তারা আকর্ষণ করছে। তাহলে ইলেকট্রন গুলো কি কোনো দিকে যাবে? ইলেকট্রন গুলো কোনো দিকে যাবে না। তারা কি করবে না, দুটো হাইড্রোজেন অ্যাটমের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস দুটো ঠিক মাঝ বরাবর তারা অবস্থান করবে, কোনো দিকেই তারা যাবে না, কারণ দুদিকে একই বল দিয়ে টানছে। এই ধরনের বন্ডকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী বন্ধন। বিশুদ্ধ সমযোজী বন্ধনী, ইংরেজিতে বলে
পিওর কোভ্যালেন্ট বন্ড, বিশুদ্ধ সমযোজী বন্ধনী বা পিওর কোভ্যালেন্ট বন্ড কাকে বলবো? কেউ যদি বলে আচ্ছা বললেন তো আপনি বুঝিয়ে ডেফিনেশন দিন, তাহলে আমি ডিফাইন করবো এইভাবে বাংলাতে, যে সমযোজী বন্ধনীতে সমযোজী বন্ধনী গঠনকারী ইলেকট্রন জোড় সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত পরমাণু দুটি নিউক্লিয়াস দ্বয়ের ঠিক মাঝখানে অবস্থান করে, সেই সমযোজী বন্ধনীকে বিশুদ্ধ সমযোজী বন্ধনী বলে। যে সমযোজী বন্ধনীতে সমযোজী বন্ধনী গঠনকারী ইলেকট্রন জোড় সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত পরমাণু দুটি নিউক্লিয়াস দ্বয়ের ঠিক মাঝখানটায় অবস্থান করে, সেই সমযোজী বন্ধনীকে আমরা বিশুদ্ধ সমযোজী বন্ধনী বলে থাকি। কোভ্যালেন্ট বন্ড, where bonding electron pairs maintain exactly same distance with the nucleus of two bonded atoms, are called pure covalent bond. Covalent bond where bonding electron pairs maintain same distance with the nucleus of two bonded atoms are called pure covalent bond. উদাহরণ কি না, হাইড্রোজেন মলিকুলে দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে বন্ড সেটাই হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ড। এবার অন্য আর একটা উদাহরণে আসি। দেখো, ধরো হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বন্ড করেছে, HF মলিকুল, হাইড্রোজেন ফ্লোরাইড। এখানে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড আছে। কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে গেলে পেয়ার অফ ইলেকট্রন লেগেছে, এক জোড়া ইলেকট্রন, যার মধ্যে একটা দিয়েছে হাইড্রোজেন, অন্যটা দিয়েছে ফ্লোরিন। এবার বন্ড তো তৈরি হয়েছে, বন্ড তৈরি হওয়ার পর হাইড্রোজেনের নিউক্লিয়াস সেও বন্ডিং ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানছে, ফ্লোরিনের নিউক্লিয়াস সেও বন্ডিং ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানছে। হাইড্রোজেনের নিউক্লিয়াসে আছে একটা প্রোটন, ফ্লোরিনের নিউক্লিয়াসে আছে 9টা প্রোটন। তাহলে কার টান বেশি হবে? অবভিয়াসলি ফ্লোরিনের টান অনেক বেশি হবে। তাহলে বন্ডিং ইলেকট্রন পেয়ার কিন্তু আর ঠিক মাঝখানে থাকবে না, সে ফ্লোরিনের দিকে একটু ঝুঁকে থাকবে। সে কি করবে? ফ্লোরিন নিউক্লিয়াসের কাছাকাছি চলে যাবে, কারণ ফ্লোরিন নিউক্লিয়াসের টানটা তার উপরে অনেক বেশি হাইড্রোজেনের চাইতে। এর ফলটা কি দাঁড়াবে? ফ্লোরিন যে টেনেছে, শুধু যে নিজের ইলেকট্রনটাকে টেনেছে তা তো নয়, সে হাইড্রোজেনের ইলেকট্রনটাকেও টেনেছে। তাই ফ্লোরিনের যে নিউক্লিয়াস তার চারপাশে ইলেকট্রন ডেনসিটি একটু হলেও বাড়বে। সেটাকে আমরা ডেল্টা নেগেটিভ বলে সূচনা করি। ডেল্টা মানে হচ্ছে খুব ছোট, খুব স্মল, খুব ছোট ইলেকট্রন ডেনসিটি বা খুব অল্প পরিমাণ আধান বাড়বে। কেন বাড়বে? নিজেরটাকে টানলো বলে বাড়বে না, হাইড্রোজেনেরটাকে তার কাছে টেনে আনলো বলে বাড়বে। একই যুক্তিতে হাইড্রোজেনটা সামান্য ইলেকট্রোপজিটিভ হয়ে যাবে। ফ্লোরিনের নিউক্লিয়াসটা চলে গেল বলে পজিটিভ নয়, পজিটিভ হচ্ছে নিজেরটাও চলে গেল বলে। ঠিক মাঝখানে নিজের কাছ থেকে ফ্লোরিনের দিকে ঝুঁকে পড়ল, সেই জন্য সে পজিটিভ। তো এই ধরনের যে সমযোজী বন্ধনী তাদেরকে বলে ধ্রুবীয় বন্ধনী। দিস টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড ইজ কল্ড পোলার বন্ড, ধ্রুবীয় বন্ধনী। তাহলে ধ্রুবীয় বন্ধনীও হচ্ছে একটা সমযোজী বন্ধনী,
যে সমযোজী বন্ধনীতে বন্ডিং ইলেকট্রন পেয়ার কোনো একটা বন্ডেড অ্যাটমের দিকে সামান্য হলেও ঝুঁকে পড়ে এবং তার ফলে কোভ্যালেন্ট বন্ডের এক প্রান্তে সামান্য ঋণাত্মক আধান এবং অন্য প্রান্তে সামান্য ধনাত্মক আধান তৈরি হয়, সেই ধরনের সমযোজী বন্ধনীকে ধ্রুবীয় সমযোজী বন্ধনী বলে। তাহলে ধ্রুবীয় সমযোজী বন্ধনী কি আরেকবার বলি, যে সমযোজী বন্ধনীতে বন্ধনী গঠনকারী ইলেকট্রন জোড় বন্ধনী দ্বারা যুক্ত পরমাণু দুটোর নিউক্লিয়াসের মধ্যে যে কোনো একটার দিকে সামান্য ঝুঁকে পড়ে এবং তার ফলে সমযোজী বন্ধনীর এক প্রান্তে সামান্য ঋণাত্মক আধান এবং অন্য প্রান্তে সামান্য ধনাত্মক আধান তৈরি হয়, সেই সমযোজী বন্ধনীকে ধ্রুবীয় সমযোজী বন্ধনী বলে। কোভ্যালেন্ট বন্ড where bonding electrons are shifted towards one of the bonded atom and thus one end of the covalent bond becomes slightly electronegative and the other end becomes slightly electropositive, or one end becomes slightly electron dense and the other end becomes slightly electron deficient, then the covalent bond is called পোলার বন্ড। এই ডেল্টা মানে সামান্য, খুব ছোট, অল্প পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে শিখতে চেষ্টা করলাম, একটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী বন্ধনী কি, একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড, ধ্রুবীয় সমযোজী বন্ধনী কি। উদাহরণ তোমাকে যদি দিতে বলে, তুমি বলবে হাইড্রোজেন ফ্লোরাইডের অণুতে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে গঠিত যে সমযোজী বন্ধনী, সেটাই হচ্ছে ধ্রুবীয় সমযোজী বন্ধনী। The covalent bond formed between hydrogen and fluorine in hydrogen fluoride molecule is called polar covalent bond. তাকেই ধ্রুবীয় সমযোজী বন্ধনী বলে। এখন এখানে ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কোত্থেকে আসছে? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সেই প্রবণতা, দেখো যখন হাইড্রোজেন মলিকুল তৈরি হচ্ছে বা যখন HF মলিকুল তৈরি হচ্ছে, তখন দুটো অ্যাটম পরস্পরের কাছাকাছি আসছে। হাইড্রোজেন মলিকুলের কথা ধরো না, দুটো হাইড্রোজেন অ্যাটম পরস্পরের কাছাকাছি এলো, দুটোরই একটা করে ইলেকট্রন দরকার ছিল, তারা নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করলো, যে পেয়ারটাকে দুজনে ইউজ করে। HF এরও তাই, অর্থাৎ এই পর্ব পর্যন্ত বেশ একটু বন্ধু বন্ধু ব্যাপার আছে, যে দুজনেই ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন একটা জোড় তৈরি করছে পেয়ার, দুজনে ইউজ করছে নিজের প্রয়োজন মেটাতে। কিন্তু ওয়ান্স বন্ড ইজ ফর্মড, একবার বন্ড যখন তৈরি হয়ে গেল, তখন কি হলো, সেই বন্ডিং ইলেকট্রন পেয়ার যা তারা তৈরি করেছিল সেটা নিয়ে কামড়াকামড়ি শুরু হলো। দুটো নিউক্লিয়াস, দুটো অ্যাটমেরই নিউক্লিয়াস তখন বন্ডিং ইলেকট্রন পেয়ারকে আকর্ষণ করতে চায়, নিজের দিকে টেনে ধরে রাখতে চায়। এবার যার টানার ক্ষমতা বেশি, ইলেকট্রন সেই দিকে যাবে। এখানে যেমন H আর F, এমন নয় যে হাইড্রোজেন টানেনি, হাইড্রোজেন চেষ্টা করেনি এমন নয়, হাইড্রোজেন চেষ্টা করেছিল, নিজের নিউক্লিয়াস চেষ্টা করে তার দিকে টেনে আনার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, কারণ ফ্লোরিনের টানটা অনেক বেশি ছিল। আর আগের ক্ষেত্রে কি ছিল, দুদিকেই হাইড্রোজেন নিউক্লিয়াস, তাহলে একই রকম ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই ইলেকট্রনগুলো কোনো দিকেই যায়নি। তাহলে দেখা যাচ্ছে যে ওয়ান্স বন্ড ইজ ফর্মড, তারপরেই একটা টানাপোড়েন শুরু হয়। দুটো অ্যাটম, বন্ডেড অ্যাটমের নিউক্লিয়াস, তারা সবসময় চেষ্টা করে বন্ডিং ইলেকট্রনকে টেনে নিজের কাছে নিয়ে আসতে। যার টান বেশি, ইলেকট্রন সেই দিকে যায়, বন্ডটা পোলারিটি প্রাপ্ত হয়। আর যদি দুজনের টান সমান থাকে, কোনো দিকে যায় না, বন্ডটা পিওর কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। কিন্তু একটা টেন্ডেন্সি প্রত্যেকটা অ্যাটমের মধ্যে রয়েছে। কি টেন্ডেন্সি? না, বন্ডিং ইলেকট্রন পেয়ারকে নিজের কাছে টেনে ধরে রাখবে। তো এই যে প্রবণতা বা টেন্ডেন্সি, এটাকেই বলে ইলেকট্রোনেগেটিভিটি। কোনো একটা মৌলের পরমাণু যখন সমযোজী বন্ধনী দিয়ে অন্য কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকে, তখন সেই সমযোজী বন্ধনী থেকে সমযোজী বন্ধনী গঠনকারী ইলেকট্রন জোড়কে
নিজের দিকে আকর্ষণ করবার যে ক্ষমতা তাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। কোনো একটা মৌলের পরমাণু যখন সমযোজী বন্ধনী দ্বারা অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তখন সেই সমযোজী বন্ধনী থেকে সমযোজী বন্ধনী গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবার যে ক্ষমতা সেই ক্ষমতাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। ইংরেজিতে বললে আমরা এইভাবে বলবো, the tendency of an atom to attract bonding electron pair towards itself from a covalent bond with which by which it attaches to it other atom. The tendency of an atom to attract bonding electron pair towards itself from the covalent bond by which they attach to other atom. অর্থাৎ কোনো একটা অ্যাটম যদি কোনো কোভ্যালেন্ট বন্ডের দ্বারা অন্য কোনো অ্যাটমের সাথে যুক্ত থাকে তাহলে সেই কোভ্যালেন্ট বন্ড থেকে বন্ডিং ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টেনে রাখবার যে ইচ্ছা, টেনে রাখবার যে টেন্ডেন্সি, ক্যাপাসিটি, সেটাকেই আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে বন্ডিং ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নিতে পারে, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে বন্ডিং ইলেকট্রন পেয়ারকে তার নিজের দিকে ধরে রাখতে পারে না। এখানে যেমন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, সে ধরে রাখতে পারে না, বরং ফ্লোরিনেই ইলেকট্রনকে টেনে নিজের কাছে নিয়ে যায়। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি প্রত্যেকের আছে, হাইড্রোজেনেরও আছে, ফ্লোরিনেরও আছে, যার বেশি সে নিজের দিকে টেনে ধরে রাখতে পারে। এখন আমি এখানে যেভাবে তোমাদের সামনে এক্সপ্লেইন করলাম গোটা ব্যাপারটা, তাতে তোমাদের মনে যদি হয় যে যে অ্যাটমের নিউক্লিয়াসে বেশি সংখ্যক প্রোটন আছে তারই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কারণ বেশি প্রোটন থাকা মানেই তার পজিটিভ চার্জ বেশি, সেই বেশি পজিটিভ চার্জ দিয়ে সে বন্ডিং ইলেকট্রন পেয়ারকে বেশি জোরে টানবে, তাহলে সেটাকে আমি ভুল বলি না, কারণ আমি সেইভাবে বিষয়টা রাখলাম তোমাদের সামনে যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে 1টা প্রোটন, ফ্লোরিনের নিউক্লিয়াসে 9টা প্রোটন। ফ্লোরিনের নিউক্লিয়াসে যেহেতু নাম্বার অফ প্রোটন বেশি তাই ফ্লোরিনের টানার ক্ষমতা বেশি, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে কারোর কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে যদি 9টার চাইতে বেশি প্রোটন থাকে তাহলে তার টানবার ক্ষমতাটা আরো অনেক বেশি হবে। এরকম মনে যদি কারো হয় তাকে কোনো দোষ দেওয়ার নেই, কিন্তু বিষয়টা ঠিক তা নয়। যেভাবে আমি উপস্থাপিত করলাম তাতে এরকম একটা ধারণা হওয়া স্বাভাবিক, বিষয়টা যে তা নয় সেটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সামনে রাখছি। ধরো ফসফরাসের সাথে ফ্লোরিনের একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। A covalent bond is formed between phosphorus and fluorine atom. এখানে এক জোড়া ইলেকট্রন আছে, বন্ডিং ইলেকট্রন পেয়ার। কোভ্যালেন্ট বন্ড, দুজনেই ইলেকট্রন দিয়েছে। ফ্লোরিনের নিউক্লিয়াস সেও ইলেকট্রনকে নিজের দিকে টানছে, ফসফরাসের নিউক্লিয়াস সেও ইলেকট্রনকে নিজের দিকে টানছে। ফ্লোরিনের নিউক্লিয়াসে আছে 9টা প্রোটন, ফসফরাসের নিউক্লিয়াসে আছে 15টা প্রোটন। তাহলে টান কোন দিকে বেশি হওয়া উচিত? যদি নাম্বার অফ প্রোটনটাই একমাত্র ফ্যাক্টর হয় যে কে বেশি জোরে টানবে, সেক্ষেত্রে যদি নাম্বার অফ প্রোটনটাই একমাত্র ফ্যাক্টর হয় তাহলে অবশ্যই ফসফরাস নিউক্লিয়াসের বেশি জোরে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা থাকা উচিত, ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়া উচিত, বন্ডিং ইলেকট্রন ফসফরাসের দিকে সরে আসা উচিত। কিন্তু এইরকম একটা চেহারা নেওয়া উচিত যে ফসফরাস ডেল্টা নেগেটিভ, ফ্লোরিন ডেল্টা পজিটিভ। কিন্তু বাস্তবটা একদম উল্টো, এরকম হয় না। বাস্তবটা কি হয়, ফ্লোরিনে বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, ফসফরাস পারে না। ফ্লোরিনটাই ডেল্টা নেগেটিভ হয়, ফসফরাস হয় ডেল্টা পজিটিভ। এটার থেকে, এই ঘটনা থেকে এটা পরিষ্কার বুঝতে পারছো যে নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন বেশি হলে যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার কোনো কারণ নাই। তা যদি হতো তাহলে ফসফরাস সেই ইলেকট্রন ডেল্টা নেগেটিভ হতো, এরকম চেহারা হতো।
হয় না, হয় উল্টোটা, ফ্লোরিনটাই ডেল্টা নেগেটিভ, ফসফরাসটা ডেল্টা পজিটিভ হয়। তাহলে 9টা প্রোটন নিয়েও ফ্লোরিনের নিউক্লিয়াস ফসফরাসের নিউক্লিয়াসের চাইতে অনেক বেশি জোরে ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। এটা কেন করে সেটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে প্রথমে এই আকর্ষণ বলের প্রকৃতিটা কি। হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ফোর্স অফ অ্যাট্রাকশন? এই আকর্ষণ বলের প্রকৃতিটা কি? এখানে আকর্ষণ করছে কে? নিউক্লিয়াস, যে কিনা পজিটিভলি চার্জড। কাকে আকর্ষণ করছে? বন্ডিং ইলেকট্রন পেয়ারকে, যে কিনা নেগেটিভলি চার্জ। তার মানে এটা দুটো বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল। দিস ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অপোজিট টাইপ অফ আয়ন্স। এবং সেই আকর্ষণ বল আমরা জানি যে সবসময় কুলম্বের সূত্রের দ্বারা গাইডেড হয়। F equal to some constant into Q1 Q2 by R square, Q1 Q2 by R square। তাহলে Q1 Q2 বাড়লে অবশ্যই ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, কিন্তু Q1 Q2 একা ডিটারমাইন করে না যে ফোর্স অফ অ্যাট্রাকশন ওভারঅল বাড়বে না কমবে। সেখানে আর একটা ফ্যাক্টর আছে। Q1 কি? পজিটিভ চার্জ, টোটাল পজিটিভ। Q2 হচ্ছে নেট নেগেটিভ চার্জ, আর আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু অপোজিট চার্জেস। তাহলে নেট পজিটিভ চার্জ নেট নেগেটিভ চার্জ বেশি হলে এফ বেশি হওয়ার সবসময় একটা চান্স আছে, কিন্তু নিশ্চিত নয়, কারণ আর একটা ফ্যাক্টর এর মাঝখানে এসে গেছে। আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য বন্ডিং ইলেকট্রন পেয়ার। এইবার তুমি দেখো ফসফরাস, যার কিনা অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, তার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p3। আর ফ্লোরিন, যার অ্যাটমিক নাম্বার 9, তার বিন্যাস কি? 1s2 2s2 2p5। তার মানে ইলেকট্রন পেয়ার হচ্ছে ফ্লোরিনের 2p'র একটা ইলেকট্রন আর ফসফরাসের 3p'র ইলেকট্রন। ওভারল্যাপিং যে হয় সেটা ফ্লোরিনের 2p'র সাথে ফসফরাসের 3p। ধরো এরকম ছবি আমি খুব ভালো আঁকতে পারি না, তবু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা একটা ফসফরাস অ্যাটম, 3টে কক্ষপথ আছে, এর সঙ্গে ফ্লোরিনের অ্যাটমের ওভারল্যাপিং হচ্ছে। ফ্লোরিনের আবার 2টো কক্ষপথ আছে, ঠিক আছে? তাহলে ফ্লোরিনের 2 নম্বর কক্ষপথ আর ফসফরাসের 3 নম্বর কক্ষপথের ইলেকট্রনের মধ্যে বন্ড তৈরি হচ্ছে। তাহলে ফসফরাসের নিউক্লিয়াস থেকে বন্ডিং ইলেকট্রন পেয়ারের যা ডিস্টেন্স হবে, ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে বন্ডিং ইলেকট্রন পেয়ারের ডিস্টেন্স তার চেয়ে কম হবে। এই ডিস্টেন্স কম হওয়ার জন্যই, আর এর ভ্যালুটা কম হওয়ার জন্যই ফ্লোরিনের নিউক্লিয়াসের কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন বন্ডিং ইলেকট্রন পেয়ারের উপর অনেক বেশি হয়। যদিও ফ্লোরিনে নাম্বার অফ প্রোটন কম, অর্থাৎ Q1 ভ্যালু ফ্লোরিনের ক্ষেত্রে কম, কিন্তু আর এর ভ্যালুটা এত কমে যায়, আর এর ভ্যালুটা এত কম হয় যে ফ্লোরিন নিউক্লিয়াসের আকর্ষণ করবার ক্ষমতাটা অনেক বেড়ে যায়। তাহলে কম সংখ্যক প্রোটন নিয়েও একটা অ্যাটমের নিউক্লিয়াস বন্ডিং ইলেকট্রন পেয়ারকে অনেক বেশি জোরে টানতে পারে, আকর্ষণ করতে পারে। মানে সোজা কথায় তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে পারে যদি তার সাইজ ছোট হয়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি 2টো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে গেল। দেখবে, একটা হচ্ছে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ, সেটা বেশি হলে অবশ্যই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার চান্স থাকে, সেটাকে ফেলে দেওয়া যাবে না একবারে। এবং অবশ্যই অ্যাটমের সাইজ, পরমাণু আকারে যত ছোট হবে তত তার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তো আমরা যদি এই পিরিয়ডিক ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি, বুঝলে, তুমি যদি একটা পিরিয়ড ধরে বাঁ দিক থেকে ডান দিকে যাও, we cross from left to right to a particular period, তাহলে তুমি দেখবে
তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাও, দেখবে অ্যাটমিক নাম্বার বাড়ে, অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস। পরমাণু ক্রমাঙ্ক বাড়ার অর্থ কি? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ে। এক একক করেই বাড়ে, অবশ্য খুব বেশি বাড়ে এরকম নয়, এক একক করে বাড়ে। তাই হোক, পজিটিভ চার্জ একটু একটু করে তো অবশ্যই বৃদ্ধি পায়। আর কি হয়? আর হচ্ছে সাইজ ডিক্রিজেস, পরমাণু আকারে ছোট হয়। পরমাণু আকারে ছোট হয়, সাইজ ডিক্রিজেস। তো এই দুটোর প্রভাবে কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস। ইনক্রিজেস তাহলে একটা পিরিয়ড ধরে তুমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও, তোমার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাড়বে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়? মেটালিক প্রপার্টি কম হয়। মেটালিক প্রপার্টি কম হলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, মানে নন মেটালের ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি বেশি হয়। এবার তুমি যদি গ্রুপ ধরে ওপর দিকে নিচে নাও, ইফ উই গো ডাউন ইন এ গ্রুপ, তাহলে অ্যাটমিক নাম্বার বাড়ে, অনেকটা করেই বাড়ে, এক ইউনিট করে নয়, অনেকটা করেই বাড়ে। কিন্তু সাথে সাথে সাইজটাও বাড়ে, সাইজ অলসো ইনক্রিজেস। অ্যাটমিক নাম্বার বাড়ে এবং আকারে বাড়ে। এখন দুটোর অপোজিট ফ্যাক্টর, আমরা এই সমস্যা নিয়ে আগেও পড়েছি। অ্যাটমিক নাম্বার বাড়লে কি হয়? নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন বাড়ে, তার মানে Q1 ভ্যালু বাড়বে। Q1 ভ্যালু বাড়লে কি হয়? ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়া উচিত। কিন্তু সাথে সাথে সাইজও একটা ফ্যাক্টর আছে। সাইজ যত বড় হবে তত কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তাহলে গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামলে দুরকম ফ্যাক্টর পাশাপাশি চলেই আসে, একটা সাইজের ফ্যাক্টর এবং আর একটা অ্যাটমিক নাম্বার, অর্থাৎ পজিটিভ চার্জ ইনসাইড দ্য নিউক্লিয়াস, তাও বাড়ছে, যা কিনা ইলেকট্রোনেগেটিভিটি বাড়াতে সাহায্য করে। আর একটা হচ্ছে সাইজ ছোট হয়, যাও কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বাড়াতে সাহায্য করে। সাইজ বড় হয়, সাইজ বড় হয়, যা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কমাতে সাহায্য করে। তার মানে কমপ্লিটলি দুটো অপোজিট ফ্যাক্টর কাজ করছে এবং সবসময় সাইজটাই ডমিনেটিং ফ্যাক্টরে আসে, যে সাইজ বাড়লে যেমন হওয়া উচিত সেরকম আচরণ করে, সেই জন্য ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু ডিক্রিজ করে। ওপর থেকে নিচে যত তুমি নামবে তত ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস, তত কমবে। তড়িৎ ঋণাত্মকতার মান তত হ্রাস পাবে। এবং তুমি খেয়াল করে দেখো, ওপর থেকে নিচের দিকে নামলে তোমার মেটালিক প্রপার্টি বাড়ে, মেটালিক প্রপার্টি বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে, অর্থাৎ নন মেটালগুলোর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। তাহলে পিরিয়ডিক টেবিলে তুমি বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছ, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, ওপর থেকে নিচে নামছো, ইলেকট্রোনেগেটিভিটি কমছে। বাঁদিক থেকে ডান দিকে গেলে বাড়ে, ওপর থেকে নিচে নামলে কমে। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার হওয়া উচিত ছিল? যদি 1 নম্বর পিরিয়ডে 7 নম্বর গ্রুপে, মানে গ্রুপ 17-এ, 7 বলা ঠিক না, মডার্ন যে লং ফর্ম পিরিয়ডিক টেবিল আছে তার গ্রুপ 17-এ যদি কোনো এলিমেন্ট থাকতো, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটি ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল। কিন্তু আমরা জানি যে 1 নম্বর পিরিয়ডের গ্রুপ 17-এ কোনো ফিক্সড এলিমেন্ট নেই, সেখানে আমরা হাইড্রোজেনকে রাখতে পারি, নাও পারি। সেই জন্য সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি শো করে সেকেন্ড পিরিয়ডে 17 নম্বর গ্রুপের এলিমেন্ট ফ্লোরিন, তার ইলেকট্রোনেগেটিভিটিটাকে ম্যাক্সিমাম ধরা হয়। এইবারে যে ইলেকট্রোনেগেটিভিটি মাপা হয়, এই মাপার নানান রকম স্কেল আছে। তোমাদের আমি আজকে পড়াতে পারবো না, কিছুটা আন্দাজ আমি পরের ক্লাসটায় দেবো ইলেকট্রোনেগেটিভিটি মাপার স্কেলে।
তবে এখন আমরা যে স্কেলগুলোকে অ্যাকসেপ্ট করি সবচেয়ে বেশি তার মধ্যে সেটা হচ্ছে পাউলিং স্কেল। সেই পাউলিং স্কেলে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেট করা হয় 4 and this is maximum। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4 ধরা হয়, ইলেকট্রোনেগেটিভিটির কিন্তু কোনো ইউনিট নেই। তারপরেই ধরা হয় অক্সিজেন, যার ইলেকট্রোনেগেটিভিটি 3.5। নাইট্রোজেন এবং ক্লোরিন এদের ইলেকট্রোনেগেটিভিটি ধরা হয় 3 করে। কার্বন এবং সালফার এদের ইলেকট্রোনেগেটিভিটি ধরা হয় অলমোস্ট 2.5 ধরা হয়, মানে হিসাব কষা হয়। সালফারের অবশ্যই একটু বেশি হয় কার্বনের চাইতে। হাইড্রোজেন 2.1 এবং তলার দিকে যেগুলো আছে তোমার সোডিয়াম 0.9, পটাশিয়াম 0.8, সিজিয়াম, রুবিডিয়াম এরা 0.7 করে। ইউনিটলেস আমি আগে বলছি, এই সব ভ্যালুগুলো মাপা হয়েছে পাউলিং স্কেলে। এবার ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যেমন সবচেয়ে বেশি, সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সিজিয়াম আর রুবিডিয়ামে, এদের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সবচাইতে কম। এখন বলা হয় দুটো এলিমেন্টের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি 2 এর বেশি হয়ে যায় তাহলে তারা যখন কম্পাউন্ড তৈরি করবে তখন সেটা কোভ্যালেন্ট কম্পাউন্ড থাকে না, পোলার কোভ্যালেন্টও থাকে না, সেটা আয়নিক কম্পাউন্ড হয়ে যায়। অনেকে বলেন 1.7 এর বেশি হলে এটা হয়। তার মানে কি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 1.7 বা 2 এর বেশি মানে কি একটা অ্যাটমের নিউক্লিয়াসে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা অন্যটার চাইতে এত বেশি যে সেই ইলেকট্রনগুলোকে ছিনিয়ে নিজের কাছে নিয়ে চলে আসে, ইলেকট্রনগুলোকে বার করে সে নিজের কাছে নিয়ে চলে আসে, দিয়ে পজিটিভ হয়ে যায়, ডেল্টা প্লাস প্লাস না, পুরো পজিটিভ, এবং অন্যটা সেই সূত্রে নেগেটিভ হয়ে যায়। তো তুমি একটা উদাহরণ দেখো, সোডিয়ামের 0.9 আর ক্লোরিনের হচ্ছে 3, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স 2.1। সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ডটাকে কিন্তু আমরা মূলত ইলেকট্রোভ্যালেন্টই বলে থাকি, কোভ্যালেন্ট বলি না, ঠিক আছে? তো এরকম পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার এখান থেকে অঙ্ক করতে দেয়। হ্যাঁ, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, এটা আমরা কেমিক্যাল বন্ডিং পড়ার পর শিখব। তো আজকে এই পর্যন্তই আলোচনা থাকলো। ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে আরো 2-1টা কথা বলার থাকলো, পরের ক্লাসে আমরা আলোচনা করব এবং পিরিয়ডিক টেবিলটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাব। আজ এই পর্যন্ত।